কাকভেজা শরীরেই বিছানায় বসে পড়ল টিকলি। বিছানার এক কোণায় আধস অবস্থায় ফোন চালাচ্ছিল টায়রা। বিছানা কেঁপে উঠতেই সে তাকালো। ভেজা শরীর নিয়ে বিছানায় বসতে দেখে টায়রা বিরক্ত হলো। গম্ভীর গলায় বলল, বিছানা ভিজে যাচ্ছে। টিকলির কোনো হেলদোল পাওয়া গেল না। টায়রা ভুরু কুঁচকে তাকালো। এবার খানিক উঁচু গলায় বলল, বিছানা ভিজে যাচ্ছে তো। তখন হঠাৎ টিকলির চোখ থেকে টপ করে পানি পড়ল তার মসৃণ হাতের ওপর। টায়রা থেমে গেল। রাগ, ক্ষোভ, অভিমান ভুলে তড়িঘড়ি করে এগিয়ে এসে টিকলির মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলল, কি হয়েছে? টিকলি অতর্কিতভাবে জাপটে ধরল টায়রাকে। বাঁধন ছাড়া কান্নায় মত্ত হতে হতে হেসকি উঠে গেল। ঘরময় কেঁপে উঠল টিকলির আর্তনাদময় বেদনার অভিসারে। টায়রার বুকে অঘটন ঘটার পূর্বাভাস। টিকলিকে বুক থেকে সরিয়ে টায়রা তাড়াতাড়ি ঘরের কাঠের দরজাটা ঠেলে বন্ধ করে দিয়ে এলো। এরপর আবার টিকলিকে জড়িয়ে ধরে বসে পড়ল। টিকলির কান্নার বেগ বাড়ল। টায়রা দিশেহারা পথভ্রষ্ট পথিকের মতো এদিক ওদিক তাকাতে লাগল। টিকলি কাঁদে না, খুব বেশি যখন কষ্ট পায় তখন এভাবে চিৎকার করে কাঁদে। বোনকে কাঁদতে দেখে টায়রার চোখ বেয়েও পানি পড়ল। ওই যে বলেছিলাম টায়রা প্রচুর কাঁদতে পারে। কিছুক্ষণ পর টিকলির কান্নার মাত্রা কমল। টায়রা তখন শান্ত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে আমাকে বল, কে বকেছে তোকে? আমি দেখে নেব তাকে। টিকলির থেকে উত্তর পাওয়া গেল না। টায়রা উৎকণ্ঠা নিয়ে টিকলির হাত পা ভালো করে দেখে নিয়ে আবার জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে এই বৃষ্টির মাঝে? বল না বল, কেউ কি কিছু করেছে? খারাপ কিছু হয়েছে তোর সাথে? শরীরের কোথাও কেউ হাত দিয়েছে? কাঁদছিস কেন? একবার নামটা বল দেখে আমি কি করি। আমি আদরকে ভালোবাসি। টিকলি কাদার মাঝে আস্তে করে বলল। টায়রা শুনল না টিকলির কথা। নিজের মতো কথা বলতে যাওয়ার মাঝে টিকলি আরেকবার জোরে বলল, টায়রা, আমি আদরকে ভালোবাসি। টায়রা থেমে স্তব্ধ হয়ে গেল। নিষ্প্রাণ চোখে তাকিয়ে থাকলো টিকলির দিকে। টর্নেডোর মতো আশেপাশে সব ঘুরপাক খেল। মুখের বাকশক্তি হারিয়ে শুধু এক নিমিত্তে তাকিয়েই থাকলো। টিকলি আবার বলল, আমি আজ ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। তুই আমাকে একবারও বললি না টিকলি? টায়রার করুণ গলা। চোখের পাতা বন্ধ করে ঠোঁট চেপে টিকলি বলল, আমি ভেবেছিলাম ওনার সাথে দেখা করার পর তোকে সব বলবো। তো কান্তাছস কেন? ভালোবাসছস, দেখা করছস, এখন দেখমু প্রেম হয়ে যাব। এখন আইসে কান্নাকাটি করতাছস কেন? আমি তো আর তোর কেউ না। টায়রা তেজস্বী গলায় বলল। টিকলি কোনো উত্তর না দিয়ে টায়রা আবার জিজ্ঞেস করল, আদর ভাই তোরে ভালোবাসে না? কথা বলস তোরা ফোনে? নাম্বার কেমনে পাইছস? যোগাযোগ কেমনে? টিকলি উদাস চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে উত্তর দিল, উনি ভালোবাসে কিনা আমি জানি না। যোগাযোগ কেমনে হইল? নাম্বার পাইছস কেমনে? টায়রা ভুরু নাচিয়ে প্রশ্ন করল। মামাজান আমাকে যে নিউরোলজিস্টের কাছে নিয়ে গিয়েছিলেন সেই ডাক্তারই উনি ছিলেন। ও, এরপরই সব হয়ে গেল? এর জন্যই তোমার এত ঘন ঘন ফোন আসে আর বারবার উনি উনি করস কেন? জামাই লাগে তোর। টায়রা ধমক দিয়ে বলল, তুই আমার সাথে মজা করতেছস? ফাজলামি লাগতেছে তোর এসব তোর কাছে? টিকলি রাগী গলা হাই তুলে টায়রা উত্তর দেয়, বিরক্ত লাগতেছে। প্রথমে ভাবলাম না জানি কি হয়েছে, আর এখন শুনি লাভ কেস। ধ্যাৎ, আমার ইমোশনগুলোর 12টা বাজাই দিলি। টিকলি বৈরাগী চোখে তাকিয়ে থাকলো বারান্দা গলি আকাশের দিকে। খুব ধীর গলায় বলল, তুই বুঝতে পারছিস না টায়রা? কি বুঝতে পারছি না? টায়রার দিকে একাচ্ছন্ন নয়নে তাকিয়ে টিকলি জবাব দিল, এই সেই পাত্র যার সামনে আমি 15 দিনের প্রেগন্যান্ট সেজেছিলাম। অবাক বিষয় তৃষ্ণা শূন্য দৃষ্টিতে টায়রা তাকিয়ে থাকলো। স্বগতোক্তি করে বলল, কি বলস? সত্যি? আজ যখন রেস্টুরেন্টে গেলাম দেখা করার উদ্দেশ্যে, তখন দেখি মাস্ক পরা অবস্থায় সেই লোক। পরে মাস্ক খুলতে দেখলাম উনি। কিন্তু তাতেই বা কি হয়েছে? এতে এত কাদাকাটির কি আছে?
উনি আমাকে চেনার পর বিনা বাক্যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছেন। সমস্যাটা এইখানেই। চলে কেন গেল যে? দেখ, তুই যেমন তাকে দেখে অপ্রস্তুত হয়ে কেঁদে ফেলেছিস, ঠিক তেমনি সেও হয়তো তোকে দেখে অপ্রস্তুত হয়ে হিতে জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। পুরুষ মানুষ তো যখন তখন কাঁদতে পারে না, তাই হয়তো নির্বাকে চলে গেছে। সত্যি কি তাই? হতেই পারে। যদি এমন না হয়, আমাকে চেনার পর যদি সে আর আমার সাথে কথা না বলে, ওই মিথ্যা বানোয়াট প্রেগনেন্সি এবং বয়ফ্রেন্ডের কথা সত্যি ভাবে, তখন? টিকলি রুদ্ধ গলায় বলল। বলতে গেলেই চাপা হয়ে এলো গলা। মন খারাপেরা আবারও বাঁধ ভাঙল। টায়রা হতাশ চোখে তাকে উত্তর দিল, হ, সবাই তো তোমার মতো বলদ। টায়রা আবার বলল, আর শোনো মেয়ে, তুমি একদম আমার সাথে কথা বলবা না। তুমি আমার থেকে লুকাইছে এত বড় ঘটনাটা, বিশ্বাসঘাতকতা করছো। এমন করিস না বোন, আমি অনেক সরি আপু, ভেরি ভেরি সরি। ঝুম বৃষ্টিতে আদর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গিয়েছিল। বৃষ্টি মাথায় নিয়ে নির্লিপ্ত পায়ে কাদা মারিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে লেগে গেল প্রায় 2 ঘন্টা। কাক ভেজা হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেই মনোরা খানের মুখোমুখি হলেন। মায়ের অবাক চোখের কৌতূহল ভরা দুটি মণি। আদর এক পলক তাকে আবারও অনুরাগবিহীন পায়ে চলে গেল নিজের ঘরে। ভাই এসেছে খবরটা পেয়ে ভাইয়ের খোঁজে আদরের ঘরে চলে এলো আদ্র। আদর নিরবিচ্ছন্ন নীরবতায় বসেছিল একান্ত ব্যক্তিগত পছন্দের নিজের কালো চেয়ারটাতে। আদ্র ভাইয়ের পাশে এসে দাঁড়িয়ে বলল, কি করো ভাইয়া, কি হয়েছে? ক্লান্ত গলায় আদর বলল, কি হবে, হওয়ার মতো তো কিছু নেই। কোথা থেকে আসলে? কাজে গিয়েছিলাম একটা। ও আচ্ছা, তুমি কি প্রেমে পড়লা নাকি? কপালে হাত দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসেছিল আদর। আদ্রের কথায় কপাল থেকে হাত নামিয়ে ভুরু কুঁচকে বলল, হঠাৎই প্রশ্ন? আমতা আমতা করে আদ্র উত্তর দিল, না মানে তোমার ফোনে দেখলাম আর কি। কি দেখলি? কাল যখন তুমি ওয়াশরুমে ছিলে তখন দেখলাম মনতারা নামে সেভ করা একটা নাম্বার থেকে কল আসলো। আদর কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও এলোমেলো হয়ে গেল। নিরস দেহটা নিছকে প্রাণহীন বনে গেল। চেয়ারের হাতল এলিয়ে দিল মাথা। প্রথম দিনেই মনতারা নামে টিকলির নাম্বার সেভ করে রেখেছিল। কেন রেখেছিল কে জানে, কিন্তু মন শুধু এটাই জানে, এই তারা ফোন করলে আদরের বুক পাটাতন জ্যোৎস্না স্নাতনাথ পাওয়ার উদ্দেশ্যে মেতে উঠত। গোলাপে গোলাপে সে যেত দ্বিজরাজের বাগান, সৌন্দর্যে ভরে উঠত সেই পয়নিধি কুৎসিত। আদ্র চলে যেতে নিলেই আদর অনুভব শূন্য গলায় ডাকল, আদ্র। পেছন ফিরে তাকে আদ্র জবাব দিল, জি ভাইয়া। সেই 15 দিনের প্রেগনেন্ট মেয়েটা টিকলি, তোর তো জানার খুব ইচ্ছে ছিল, তাই জানিয়ে দিলাম। আদ্র বিস্ফোরিত নয়নে তাকালো, যেন এই দর্শন ইন্দ্রিয় দিয়ে এক্ষুনি অবাক তারা একে একে ঝরে পড়বে। টালমাতালা গলায় আদ্র বলল, কি টিকলি? আদ্রকে মাঝপথে থামিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে আদর কঠোর গলায় বলল, এই নিয়ে আর কোনো কথা হবে না, নিজের ঘরে যা। টিকলি ফ্রেশে আসার কিছুক্ষণ পরে আগমন ঘটল শায়লা আক্তারের। মায়ের দিকে গোয়েন্দা নজরে তাকিয়ে থাকলো টায়রা। শায়লা আক্তার ধমকে বললেন, এমনি চেহারা চোখে তাকায় থাকোস কেন? মনে হয় চুরি করতে ঢুকছি? না, তুমি তো সচরাচর আসো না আমাদের ঘরে। আমাদের ঘর লিখে দিছি নাকি তোদের? কত টাকা বিক্রি করলাম? টিকলি বিরক্ত গলায় বলল, মা কিছু বলবা? বললে বলো, না হলে 1 কাপ কফি দাও, মাথা ব্যথা করছে। শায়লা আক্তার মেয়ের পাশে বসলেন। মেয়ের চুলে হাত বুলাতে বুলাতে মধু মিশ্রিত গলায় বললেন, কান্না করছিস নাকি? চোখ মুখ ফোলা কেন? তখন মনে হলো কারোর কান্নার আওয়াজ শুনলাম। না মা, কান্না করব কেন? এমনি সাইনাসের ব্যথা বেড়েছে। তুমি কি বলতে এসেছো বলো না। শোন মা, তোর বাবা একটা পাত্র দেখেছে। শায়লা আক্তার কথা শেষ করার আগেই টায়রা চেঁচিয়ে বলল, কি? বাবা আবার পাত্র দেখেছে? কটমট করে শায়লা আক্তার বললেন, না, ছেলে বাড়ি থেকে সম্বন্ধ এসেছে। আর তুই এত লাফায় উঠোস কেন? বিয়ে কি তুই করবি? অবশ্যই আমার লাফায় উঠতে হবে, কারণ টিকলির থেকে আমি মাত্র 1 বছরের ছোট। সেই হিসেবে টিকলির বিয়ের 1 বছরের মাথায় আমার বিয়ে দেওয়া তোমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব আমি মেনে নিতে পারি না, কারণ আমি এত তাড়াতাড়ি আমার
বিন্দাস লাইফ শেষ করে দিতে পারি না, বোন ছাড়াও থাকতে পারি না, আবার জামাই ছাড়াও থাকতে পারি না। ইস, কি যন্ত্রণা! কি করলে এইসব একেবারে পাওয়া যাবে, আইডিয়া দাও তো আম্মু। ঠাটা একটা সর মারার পর আইডিয়াটা হাঁটি হাঁটি পা পা করে এমনিতেই চলে আসবে আম্মা যান। দাঁত কিরমির করে বলল শায়লা আক্তার, আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না মা, প্লিজ এসব বিয়ে বিয়ে খেলা বন্ধ করো, একটু শান্তি দাও, তা না হলে দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। টিকলির অকপটে জবাব, সাথে আমারও নিস, এই মাসুম বোনটারে ফালায় একা একা যাইস না, ভয় পাবি, সাথে আমার অভিশাপও লাগবে। টায়রা কাঁদো কাঁদো হয়ে বলল। টিকলি বিরক্ত হয়ে বলল, সবসময় ফাজলামি করলে কানের 3 আঙ্গুল নিচে খাবি একটা। সেদিন রাত থেকে ধুমিয়ে জ্বর এলো আদরের। জ্বরে পাগল প্রায় আদরের সেবা যত্নে নিয়োজিত সর্বকাছের মা মনোয়ারা খান। কেঁদে বুক ভাসাচ্ছে তিনি ক্ষণে ক্ষণে। ছেলের জ্বর হয় না প্রায় 2 বছর যাবত। হঠাৎ করে এই মাত্রাতিরিক্ত জ্বর হওয়ার কারণ কেউ ধরতে না পারলেও মনোয়ারা খান কান্না ভেজা গলায় বললেন, আরও বেশি করে বৃষ্টিতে ভিজ, জ্বর তো আসবে না তো কার আসবে। মায়ের কথা আদরের কানে গেল না। দেয়ালে দেখা গেল একটা টিকটিকি ঘুরে চলেছে অবিরাম। আদর আধো চোখ দিয়ে তা দেখে মৃদু হেসে জ্বরের ঘরে নিচু গলায় বলল, মা দেখো টিকটিকি, মিস টিকটিকি। আনোয়ারা খান কিছুক্ষণ হাবুলের মতন তাকিয়ে থেকে বিলাপ পেরে কেঁদে উঠলেন। শেষ পর্যন্ত জ্বরের কবলে পড়ে তার ছেলেটা পাগল হয়ে গেল। টিকটিকি দেখে বলছে, মিস টিকটিকি, হায় আল্লাহ, এই দিন দেখানোর আগে আমার মরণ কেন হলো না? আমাকে তো কোনোদিন কেউ বলেনি মিস আনোয়ারা খান, আর একটা টিকটিকিকে মিস, এত সম্মান। ফোনটা এলো প্রায় সপ্তাহ খানিক পর। তখন মাঝরাত, ঝিরিঝিরি বৃষ্টির ছন্দপতন, তুমুল বেগে বৃষ্টি থেমেছে এই একটু আগে। ধীরে ধীরে টুপটাপ 2-1 ফোঁটা বৃষ্টির সাথে মিলিয়ে যাচ্ছে টিকলির মন খারাপ অনুভূতিরা। আকাশে অজস্র মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে উঁকি দেয় রূপালী আলোর অধিকারী সুধাংশু। বাড়ির পাশের হিজল গাছের লাল ফুল ছুঁয়ে পানি পড়ছে। 2 তলার বাড়ির দেয়াল ঘেঁষে জেগে উঠেছে জারুল গাছ। পাতার ফাঁক ফোঁকর গোলে পানি ক্রমাগত নিগড়ে পড়ছে টিকলির ঘরের বারান্দায়। টিকলি হাত বাড়িয়ে গোলাপি ফুলগুলো ছিল। ফুলের কলি ফোটাতে ফোটাতে আনমনা চোখে জনমানববিহীন ভেজা রাস্তার বাকলে তাকিয়ে রইল। টায়রা ঘুমিয়ে গেছে। রাত প্রায় 1:30 এখন। টিকলির হাতের মুঠোয় থাকা মুঠোফোনটা কেঁপে উঠল। এত রাতে কে ফোন দিতে পারে ভাবতেই টিকলির ভুরু কুঁচকে ফোনের স্ক্রিনে তাকালো। প্রায় সাথে সাথেই যেন নিশ্চল হয়ে এলো বা পাশের হৃৎপিণ্ডের ধুকপুকানি। অভাবনীয় বিস্ময়সূচক চোখে তাকিয়েই থাকল। ফোনটা এসেছিল অতর্কিতভাবে, ঠিক তেমনই কেটেও গেল আকস্মিক। কেটে যেতে ওপাশ থেকে আর ফোন করা হলো না। সেকেন্ড গড়ালো, মিনিট গড়ালো। টিকলি চেয়ে থাকলো আর একবার ফোনের আশায়। মিনিট 10 পর আশাগুলোকে সত্যি প্রমাণিত করে ফোনটা আবার এলো। টিকলি দেরি করলো না। 7টা দিন অপেক্ষা করেছে, এখন একটা বার লোকটা ফোন দিয়ে কথা বলবে। চট জলদি ফোনটা রিসিভ করে টিকলি শ্বাস আটকে বসে রইল। পিনপিনে নীরবতায় কেটে গেল প্রায় 3 মিনিট 15 সেকেন্ড। টিকলি রুদ্ধশ্বাসে এবার বলল, হ্যালো। ওপাশ থেকে তখন কেউ খুব ক্লান্ত, নরম, অনেক দিনের অপেক্ষার গলায় বলল, ইন দ্য এন্ড অফ রেইন দ্য লাভ ইজ বিগিনিং। টিকলির শরীর কেঁপে উঠল অপ্রত্যাশিত মোহনায়। অপ্রতিরোধ্য গলায় কিছু বলতে গেলেই দেখল গলা দিয়ে আওয়াজ আসছে না। কোনো এক অশরীরই তার গলা চেপে ধরেছে। বিদ্রোহ জানাচ্ছে আদর টিকলির প্রেম ছন্দে। টিকলি ভয়ে আরও একবার কেঁপে উঠল। মনে মনে খুব করে বলল, এবার যেন প্রেমের ছন্দ পতন না হয়। অনেক কষ্টে টিকলি বলতে পারল, কি বললেন ডাক্তার? বৃষ্টি শেষে প্রেমের শুরু। আদর আবার বলল খুব করুণ গলায়, আপনার মনে আছে টিকলি, প্রথম যেদিন আমাদের গল্পটা শুরু হলো, প্রথম যেদিন আপনার সাথে আমার দেখা রেস্টুরেন্টে, ঠিক সেদিনও কিছুক্ষণ আগে বৃষ্টি শেষ হয়েছিল। আপনার মনে আছে? সদরঘাটে কাদায় পড়া থেকে আপনাকে বাঁচিয়েছিলাম। সেদিনেও কিছুক্ষণ আগেই বৃষ্টি শেষ হয়েছিল। আপনার মনে আছে? প্রথম যখন লঞ্চে আপনার মুখ দেখলাম,
আপনি আমার বুকে এসে পড়লেন। ঠিক তার কিছুক্ষণ আগেই বৃষ্টি শেষ হয়েছিল। মাতাল হাওয়ায় উন্মাদ ছিল চারিপাশ। আপনার মনে আছে নিঝুম দ্বীপ ঘুরে এসে ঢাকা ফিরতেই যখন আমরা আলাদা হয়ে নিজেদের পথ ধরলাম, তখনও বৃষ্টি শেষ হয়েছিল। টিকলি ঠোঁট চেপে ধরে থাকল। বুকের সান্নিপাতিক মনের আওয়াজ কান পর্যন্ত পৌঁছালো না। একাগ্রভাবে আদরের কথায় মনন করল। শরীর জুড়ে বয়ে গেল যুদ্ধে জয়লাভ করার তকমা। সত্যি কি জীবনটা এত সুন্দর? আদর ডাকল। টিকলি চোখ বন্ধ করে মনোমুগ্ধকর হয়ে বলল, আপনি কিছু বলবেন না? টিকলি চুপ হয়ে গেল। কি বলবে? সারাক্ষণ মনের মাঝে টায়রার সামনে বুকের ভাঁজে লুকিয়ে চুরিয়ে বলছে এই একটা কথা, আমি আদরকে ভালোবাসি। অথচ এখন সে কোন বোবায় ধরল তাকে? কোনো কিছুই বলতে ইচ্ছে করছে না। কেন শুধু শুনতে ইচ্ছে করছে আদরের ভালোবাসাময় বাণী। এত মধুর লাগে কেন কানে? আপনি কি আমার ওপর অভিমান করে আছেন? আদরের প্রশ্নে টিকলির গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করলো, বাদর ডাক্তার, আমি খুব অভিমান করেছি। অতি অভিমানে আমি পাথর হয়ে গিয়েছি। কেন আপনি ফোন করতে এতটা সময় নিলেন? কেন? আপনার এই 5 বছর নাম্বার থেকে ফোন লাগাতেও আমি এতটা সময় নিইনি। আদর মুস্কি হেসে বলল, অভিমান যেখানে সিক্ত হয়, মন মাতানো অনুভূতি সেখানেই সৃষ্টি হয়। টিকলির চোখের দুয়ার বন্ধ হলো বিহ্বল এই বাক্যে। বশীভূত হয়ে উঠল সরল অন্তঃকরণ। অবচেতন মনে শুধু একটা শব্দই বলতে পারল, তাই? আমি বিশ্বাস করি। এতটা দেরি কেন করে ফেললেন ডাক্তার? টিকলির অসহায় গলায় আদর দ্বিগুণ অসহায়ত্ব নিয়ে বলল, জানেন, সেদিন রেস্টুরেন্ট থেকে ফিরে আসার পর আমার মাত্রাতিরিক্ত জ্বর হয়েছিল। 2 দিন বিছানায় পড়ে থাকার পর যখন নিজের কাজে ফিরে আসলাম, তখন দেখি আমার কোনো কিছুতেই মন বসছে না। অপারেশন করতে গিয়ে দেখি রোগীর পাশের জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আমাকে আশ্বস্ত করছেন, আমার মনে বল যোগাচ্ছেন। পেশেন্ট দেখতে গেলে বিরক্ত লাগা শুরু করে। ক্লাস করাতে গিয়ে লেকচার দিতে পারি না, সব ভুলে যাই। শুধু মনে হয় ক্লাসের কোথাও না কোথাও আপনি বসে আছেন, আমাকে দেখছেন, শুনছেন। এই যে এখন আমি হাসপাতালে আমার রাউন্ডে যাওয়ার সময়, অথচ আমি যেতে পারলাম না। নিশ্চল পাগুলো হাত দুটোকে অচল বানিয়ে আপনাকে ফোন দেওয়ালো এবং অবাধ্য মুখ এতগুলো কথা বলিয়ে দিল। আমাকে কি কোনোভাবে বেহায়া লাগছে না? টিকলি হেসে উঠল জোরে। আদর মুগ্ধ হয়ে শুনল হাসির ধ্বনি। এরপর বলল, কবে আসবেন? কোথায়? আমার কাছে। আপনার কাছে কেন যাব? ওমা, আসবেন না? না, একদম না। টিকলি ঠোঁট চেপে হাসি থামিয়ে উত্তর দিল, আচ্ছা, তুলে নিয়ে আসবনি। টিকলি চোখ বড় বড় করে বলল, মারাত্মক। 7 দিনে মারাত্মক পরিবর্তন এসে গেছে। অমন অবস্থায় ওরকম একটু একটু হয় মিস টিকটিকি। কিরকম বলে বোঝানো যাচ্ছে না। যাই হোক, আচ্ছা, আপনার কি বয়ফ্রেন্ড ছিল বা আছে, কিংবা কখনো ছিল? আদর ভুরু কুঁচকে প্রশ্ন করল। টিকলি রেগে উত্তর দিল, আপনি আসলে একটা গর্ধপ। আদর হাসলো, বলল, আর আপনি বোকা, বুদ্ধিহীন নারী। না, বুদ্ধিহীন না, 2টা রোল প্লে করেছেন তো তাই 2 রকম মনে হয়েছে। 15 দিনের প্রেগন্যান্ট মহিলা হিসেবে যতটা মানসিক বিকারগ্রস্ত, বুদ্ধিহীন, চঞ্চল, ঝগড়াটে মনে হয়েছে, টিকলি হিসেবে ঠিক ততটাই সুন্দর, বুদ্ধিমতী, নরম এবং শান্ত মনে হয়েছে। তাই? আর আপনাকে ফালতু বেয়াদব লোক হিসেবে অহংকারী, দাম্ভিক, অভদ্র এবং ঝগড়ুটে মনে হয়েছে। কিন্তু বাদর ডাক্তার হিসেবে ঠিক ততটাই শান্ত, কোমল, ভদ্র, গাম্ভীর্যপূর্ণ মনে হয়েছে। আদর কিছুক্ষণ নিঃশব্দে হেসে ধীর কণ্ঠে বলল, তো আপনি তো কিছু বললেন না টিকলি? উত্তর দিলে কি খুব দোষের হবে? টিকলি ঢোক গিলল। এবারও বলতে পারল না, উল্টে বলল, খেয়েছেন? হতাশ নিঃশ্বাস ফেলে আদর বলল, না। সে কি, এখনো খাননি কেন? রাত 2টো পার হয়ে গেছে, খেয়ে নিন এক্ষুনি, বাড়ি ফিরে খাবো। কখন ফিরবেন? এই তো এক্ষুনি। তাহলে যান। কথা বলে খিদে বাড়াবেন না, পরে অসুস্থ হয়ে যাবেন।
আদর গম্ভীর গলায় উত্তর দিল, তবে রাখি। আচ্ছা, রাখুন। আদর ফোন রাখতে গেলে টিকলি ব্যস্ত স্বরে বলে উঠল, ডাক্তার শুনুন, আমি না আপনার শুকতারা হতে চাই। শুকতারা কি আমার কাছে বিক্রি করা যাবে? আদরের মন গভীর শীতল হলো। মন খারাপের মেঘ কেটে গিয়ে ঝরঝরা হাসি খুশি নতুন সূর্য উঁকি দিল। ঠোঁটে হাসি ঝুলি আদর বলল, শুকতারা যে বেচা যায় না টিকলি, শুধু জমানো যায় আর কেনা যায়। তবে আমি কিনে নিতে চাই ডাক্তার, আর কেউ যেন না পায়। টিকলি আচ্ছন্ন ভরপুর কণ্ঠে বলল, শুকতারাগুলো আমি আপনার নামে লিখে দিয়েছি টিকলি। আপনি যে আমার সেই কাঙ্ক্ষিত মানুষ মহারানী, আর আমি আপনার রাজ্যের সামান্য এক কুঠিয়াল প্রজা। টিকলির চোখ ছলছল করে উঠল। ভেজা গলায় বলল, এত সুখ কি আমার কপালে সইবে, নাকি রাত পোহালে শেষ হয়ে যাবে ডাক্তার? আপনি কি কাঁদছেন টিকলি? না, এমনি ফ্যাস ফ্যাস করে কাঁদি না, একটু চোখ ভিজে উঠেছিল। ও, একদম কাঁদবেন না, কখনো না। আর সুখ আপনার কপালে সইবে না মানে? সুখকে ধরে বেঁধে আপনার কাছে নিয়ে আসব। টিকলি হাসল, এরপরও অসহায় গলায় বলল, সমস্যা তো আরেক জায়গায় আছে ডাক্তার। কোন জায়গা? আদর ভুরু কুঁচকালো। আপনার আমার বিয়ে ঠিক হয়েছিল, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরে বিয়ে ভেঙেছি। এরপর তো আপনার বাবা আমার বাবাকে অনেক কথা শুনিয়ে দিয়েছিল। আপনাদের ফ্যামিলিরাও আমাদের সম্পর্কে খারাপ ধারণা, এবং আমাদের ফ্যামিলিরও। কথাগুলো বলেই টিকলি হতাশ নিঃশ্বাস ফেলল। আদর কপালে কিছু ভাঁজ ফেলে বলল, এ কয়দিন আপনাতে এত বিভোর ছিলাম যে এসব মাথায় আসেনি। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সামলে নেব। এত করুণ মুহূর্তেও আদরের কথা শুনে টিকলি হাসল। এরপর বলল, যদি আপনি না পারেন তবে তো আপনি আছেন, আমার শুকতারা, আমার মন তারা। তখন রাস্তার ধারে ধারে ভেজা পাতার হাট বসেছিল, গাছের ডালে ডালে মুক্তোর মতো জলজল করা পানি, এক ফোঁটা টিপটিপ করে পড়া বৃষ্টি, হিজল লাল ফুল আর জারুল গোলাপি ফুল মিলেমিশে প্রকৃতি মনোমোহর। টিকলি চোখ বন্ধ করে উপভোগ করল, বলল, আপনি আমার অভিমান রাজা, আমার গম্ভীর রাজা, সারাক্ষণ যার একমাত্র কাজ অকারণে মহারানীর ওপর অভিমান করা। তখনও বহমান ছিল আষাঢ় মাস। শ্রাবণী পরিবেশের আকাশটাতে উড়ে চলে যেত রাশি রাশি মেঘের কুণ্ডলী। দুপুর গড়িয়ে বিকেল নামার পথে রুহুল হক নিজের বিলাসবহুল বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকতে বুক ছিঁড়ে বেরিয়ে এলো আবারও দীর্ঘশ্বাস। এই এত বড় বাড়ি, অথচ কি ভীষণ ফাঁকা। বাবা হিসেবে এই বয়সে ছেলের কাঁধে ভর দেওয়ার নিয়ম ছিল। ছেলে বউ নাতি নাতনি নিয়ে সুখে সংসার করার রীতি ছিল। রঙিন জীবন্ত জীবন, অথচ তার বেলায় যেন সব ফিকে, সব উল্টো। ভাবনার ঘরে থেকে নিজের ব্যক্তিগত ঘরে পা ফেলতেই স্ত্রী আকিকা হক বলে উঠলেন, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? স্ত্রী আকিদা হক বলে উঠলেন, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে আজ? রুহুল হক স্ত্রীর দিকে বিরক্ত নিয়ে তাকালেন। তাকাতেই দেখলেন স্ত্রীর চোখ কুঁচকিত। সূক্ষ্ম কুটনি চোখে সে কথা বলছে, চালচলনে গোয়েন্দা গোয়েন্দা ভাব। জর্জেট শাড়ির পাতলা আঁচল মাটি স্পর্শ করছে, ঠোঁটে কড়া লিপস্টিক, মুখে সাজগোজের বহর। বরাবরই সে এরকম। গ্রাম থেকে বিয়ে করে নিয়ে আসা মেয়েটা, শহরের চলন ফেরন বুঝতেই হয়ে গেল অতিমাত্রা আধুনিক। কিন্তু তবুও ছোটলোকি ছোক ছোক স্বভাব তার, মনের থলি বিহিংসায় পূর্ণ। রুহুল হকটাই খুলতে খুলতে রুক্ষ স্বরে জবাব দিলেন, কোনো সমস্যা আছে তোমার? প্রতিদিন তো আগে আসো না, আমি হাজারবার বলার পরও আসো না। আজকে এত আগে আসার কারণ কি সেটাই জানতে চাইছি। বারবার এইভাবে কথা বলছে কেন? আগে এসে কি দোষ করে ফেললাম? আমার বাড়ি, আমি যখন তখন আসব। আমার ব্যাপারে একদম মাতব্বরি করবে না। রুহুল হক চিবিয়ে চিবিয়ে বললেন। আকিদা হক গরম চোখে তাকিয়ে থাকতেই রুহুল হক আবার দাঁতে দাঁত চেপে বললেন, চোখ ঘোরাও। কোন সাহসে এভাবে তাকাও আমার দিকে? আর সারাক্ষণ এসব কি সেজেগুজে বসে থাকো? এত পাতলা শাড়ি পরো কেন? বয়স হচ্ছে তো নাকি? এখন তো আর 16 বছরের কিশোরী নও। দিনে তো একবারও আল্লাহর নাম নিতে দেখি না। ঘরের কাজকর্ম কিছু করলেও তো পারো। তবু তো কাজের লোক রাখতে হয় না? 3টা মানুষের জন্য বাড়িতে এত কাজের লোক? এসব হিংসা বিদ্বেষ মনোভাব বাদ দিয়ে স্বামীর টাকা বাঁচানোর চেষ্টা করো না একটু। আমি সব পারবো না, আমার স্কিন নষ্ট হয়ে যাবে।
অথচ বাবার বাড়িতে ঠিকই পারতে, রোজ পারতে। তখন স্কিনের চিন্তা মাথায় থাকতো না, বেদরাম মার খাওয়ার ভয়ে। ছোট লোক বিয়ে করলে এই এক সমস্যা, অতি বিলাসবহুল জীবনে তারা পাগল হয়ে যায়। রুহুল হক তাচ্ছিল গলায় কথাগুলো বলতে আকিদা হক কাট করে বললেন, তুমি আমাকে কথা শোনাচ্ছ? আমি কি তোমার হাতে পায়ে ধরে বিয়ে করেছি? বিয়ের কথা মুখে এনো না। তোমার শিয়ানা বাবা যে কি কান্নাকাটি করে বিয়ে দিয়েছে তা নিশ্চয়ই মনে আছে। আকিদা হক দাঁত কটমটালেন, তবু নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন। এখন বেশি কথা বললে নিজের মান সম্মানই খোয়া যাবে, তার চেয়ে চুপ থেকে কথা এড়িয়ে যাওয়াই শ্রেয়। তোমার ছেলে এসেছে? রুহুল হক বাথরুমে ঢুকছিলেন, কান পর্যন্ত কথাটা পৌঁছানো মাত্র পাজরা আটকে গেল মেজের সাথে। নিষ্পাদন দৃষ্টিতে সে বললেন, কি? আকিদা হক উত্তর দিলেন না, বিড়বিড় করে শুধু বললেন, দরদ। রুহুল হক আর বাথরুমে ঢুকলেন না। ব্যস্ত পেয়ে ঘর থেকে বের হতে নিলে পেছন থেকে আকিদা হক হাত টেনে ধরলেন। আকিদা, আমার হাত ছাড়ো। রুহুল হক তাড়িঘড়ি করে অসহায় গলায় বললেন। আকিদা হক ক্রুদ্ধ চোখে তাকিয়ে বলল, কখনো আমার মেয়ের জন্য কিংবা আমার জন্য এত অস্থির হয়েছ? যেই শুনে ছেলে এসেছে অমনি দরদ উথলায় পড়ে। রুহুল হক আর পারলেন না, ধাক্কা দিয়ে আকিদা হককে সরিয়ে দিয়ে হন হন করে বেরিয়ে গেলেন। আকিদা হক মরতে মরতে বাঁচলেন। সাপের মতো ফুসফুস শব্দ করে উঠে চললেন স্বামীর পিছু পিছু। রাহুল তখন রুমকিকে খাইয়ে দিচ্ছিল। 8 বছরের রুমকি মাথা দুলিয়ে বলল, ভাইয়া মজা। রাহুল হেসে রুমকিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলল, তুই এত ভালো কেন রুমকি? তোর জন্য বারবার এই আস্তানায় আসতে হয় আমার। এত ভাইয়া পাগল কেন রে তুই? রাহুলের চোখ ভিজে উঠতেই রুমকি ওর ছোট ছোট দুহাত দিয়ে মুছিয়ে দিয়ে বলল, তুমি কি বন পাগল না? আমার তোমাকে অনেক ভালো লাগে ভাইয়া। তোমার আমাকে ভালো লাগে না? ঠোঁট উল্টে দিল রুমকি। রাহুল হেসে রুমকিকে আবারও জড়িয়ে ধরতেই কারোর গম্ভীর কিন্তু উচ্ছ্বসিত গলা টের পাওয়া গেল। কখন এসেছ? রাহুল আস্তে করে ঘাড় ঘুরিয়ে তাকালো। রুমকিকে খাইয়ে দিতে দিতে উত্তর দিল, ঘণ্টাখানিক। তখনই আকিদা হক পেছনে এসে দাঁড়িয়ে চাপা গলায় বললেন, ও এসেছে তুমি জানতে তাই না? তাই আজ এত তাড়াতাড়ি এসেছ। আর একটা কথা বললে মুখ টেনে ছেড়ে ফেলবো। রুহুল হক বললেন ফিসফিস করে। আকিদা হক ক্রুড চোখে তাকে রইলেন। রাহুল মুচকি হেসে বলল, আপনার স্বামী জানতেন না আমি আসব? রুমকে অসুস্থ, আমাকে ফোন করেছিল কারো মোবাইল দিয়ে, কান্নাকাটি করছিল তাই আসা। আকিদা হক গর্জন করে বললেন, কার ফোন দিয়ে ফোন করেছ? ভাইয়া আর বাবা পাশে থাকলে রুমকি একটুও ভয় পায় না? তেমনি আজও ভাইয়াকে জাপটে জড়িয়ে ধরে ভীতিহীন গলায় বলল, রহিমা নানুর ফোন থেকে। রহিমা টেবিলের কাছে দাঁড়িয়েছিল। আকিদা হক টেবিলে থাবা বসে বললেন, খালা তুমি ওকে ফোন দিয়েছ কেন? কাজের লোকের মতো থাকতে পারো না? রহিমা ভয়ে তটস্থ হয়ে দাঁড়ালেন। রাহুল চোখ তুলে আকিদা হককে দেখতে আবারও চোখ ফিরিয়ে নিল। এই মহিলার দিকে তাকাতেও লজ্জা লাগে। সে কি পোশাক পরে সারা বাড়ি ঘুরছে, এতগুলো কাজের লোক বাড়িতে। রুহুল হক এবার রেগে বললেন, থাপড়ে গাল লাল করে ফেলবো ছোট লোকের বাচ্চা। রহিমা খালাকে কাজের লোক বলস কোন সাহসে? তোর এক যুগ আগে থেকে রহিমা খালা এই বাসায় আছেন। আকিদা হক চুপসে গেলেন, তবুও দমলেন না। স্বামীর দিকে বড় বড় চোখ করে তাকে নিজের রাগ জানান দিলেন। এতগুলো মানুষের সামনে অপমান করার জন্য সাজা দেওয়ার হুমকিও দেওয়া হয়ে গেল। রুমকির খাওয়া শেষ। ও ঠোঁট মুছে দিতে দিতে রাহুল বলল, শরীরে অনেক জ্বর ছিল, ফোন দিয়ে ঠিকমতো কথা বলতে পারছিল না, তাই এসেছিলাম, নয়তো আসতাম না। আকিদা হক গর্জে বললেন, তুমি আর কথা বলো না, এত দরদ দেখাতে হবে না। এতই যদি দরদ, তাহলে আমার মেয়ে যখন সিঁড়ি থেকে পড়ে গেল তখন আসনি কেন? তখন তো আমাকে ফোন করা হয়নি, কাজে আমি জানতাম না। এনিওয়ে আমি চলে যাচ্ছি, অশান্তি করবেন না। রুমকি কাঁদো কাঁদো খুব আদুরে কণ্ঠে বলল, ভাইয়া তুমি যেও না প্লিজ। রাহুল হাঁটু মুড়ে রুমকির সামনে বসে আস্তে করে জড়িয়ে ধরে বলল, তুই যদি আমার নিজের বোন হতিস আমি কখনো তোকে এখানে রাখতাম না। আফসোস, খুব করে চাওয়া জিনিসগুলো বোধ হয় কখনো নিজের হয় না রে। ইস, যদি আমি পারতাম তোকে আমার কাছে নিয়ে যেতে। কি নীরব আর্তনাদ, গোপন আত্মচিৎকারে ছেয়ে গেল সারা শরীর। রাহুল উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেই রুহুল হক বললেন, দুপুরের খাবারটা অন্তত খেয়ে যাও। আকিদা হক বিড়বিড় করে বললেন, আদিক্ষেতা।
রাহুল স্পষ্ট শুনতে পেল, পেছন ঘুরে মেয়েকে হাসি দিয়ে বলল, বলেছেন এই অনেক, ভালো থাকবেন আপনার স্ত্রীকে নিয়ে, আর পারলে মাঝে মাঝে রুমকিকে একটু আমার কাছে পাঠাবেন। নাক ছিটকে আকিদা হক বললেন, তোমার এই ব্যাচেলার বাসায় আমার মেয়েকে পাঠাবো? মুস্কি হেসে রাহুল বলল, ওখানে সবাই ভালো, ব্যাচেলার বাসা মনেই হয় না, তবে না হলেও একটু ফুপির বাসায় পাঠাবেন, ও যখন ফুপির বাসায় যাবে তখন আমি এসে দেখে যাব। রাহুল চলে গেল। রুহুল হক অশ্রুসিক্ত চোখে তাকে থাকতে থাকতে খেয়াল করলেন ছেলে তার শার্টের হাতায় চোখ মুছে ঘর থেকে বের হয়ে গেল। অনেকদিন বাদে খুব করে কাঁদতে ইচ্ছে করলো, বুকের মাঝে কষ্টের পাহাড় ধসে পড়ল চোখ বেয়ে।